কাজের মেয়েটা হিয়াকে ঘর দেখিয়ে দিল। হিয়া ঘরে ঢুকে দরজা আটকে দিল। এই জায়গাটা এতক্ষণ পর্যন্ত খুব ভালো লাগলেও এখন অসহ্য লাগছে তার। হিয়া মুখ কালো করে বিছানায় বসল। রাগে গজগজ করতে করতে ফোনটা হাতে নিয়ে দিবাকে কল করল। এতক্ষণে দিবার বাসায় ফিরে আসার কথা। দিবাকে ফোন দিতেই দিবা ফোন ধরল। হিয়া আজ কেন কলেজে যায়নি সেটা প্রথমে বলল। দিবা দুষ্টু হাসি দিয়ে বলল, বাহ, তাহলে কিছুদিন একসাথে থেকে প্রেম করে ফিরবি। প্রেম? ওই লোকটার সাথে? তোকে তো এখনো বলিনি। কি হয়েছে? একটা মেয়ে ছোট ছোট জামা পরে থাকে আর সুযোগ পেলেই ওনাকে জড়িয়ে ধরে। আমার ভাল লাগছে না। আমি থাকব না এইখানে। হ্যাঁ, চলে আয়। নিজের বরকে শাকচুন্নির কাছে ফেলে চলে আয়। তারপর দখল করে নিবে তোমার বরকে। তখন বুঝবি কেমন লাগে। ভয় দেখাচ্ছিস কেন তুই? আমি এখন কি করব? তোর জায়গায় থাকলে তো আমি বরকে ঘরের মধ্যে আটকে রেখে বরের সাথে রোমাঞ্চ করতাম। কিন্তু তোকে দিয়ে তো সেসব হবে না। তাই তুই এক বাটি পপকর্ন হাতে নিয়ে এইসব দেখ আর হজম কর। কি করতে হবে আমাকে বল। এইসব আমি হজম করতে পারবো না। অনেক সাহস করে প্রশ্নটা করলে উত্তরে দিবা যা যা বলল সেটা তাকে দিয়ে আসলেই সম্ভব না। এতটা নির্লজ্জ সে হতে পারবে না। দিবার কথায় অপদত হামিলিয়ে ফোনটা রেখে দিল হিয়া। হিয়া চুপচাপ মোহনার পাশে বসে আছে। মোহনা কিছুক্ষণ হলো এসে পৌঁছেছে। সারা বাড়ি লোকজনে হই হই করছে কিন্তু হিয়া অনেকটা মন মরা হয়ে আছে। অনেকক্ষণ হলো শুভ্রকে আশেপাশে কোথাও সে দেখেনি। ওই মেয়েটাও তো নেই, তাহলে কি দুজনে একসাথে আছে? এতক্ষণে কবার জড়িয়ে ধরেছে শুভ্রকে? ভাবতেই রাগে গজগজ করতে লাগল হিয়া। শুভ্রের তো তার দিকে কোনো খেয়ালই নেই। মনটাই খারাপ হয়ে গেছে তার। এত রাত অথচ লোকটার কোনো খবর নেই। হিয়া মোহনার কাছে নিজের ঘরটা জেনে রুমে ঢুকে দরজা আটকে দিল। বাইরে সবাই গানের আসর বসিয়েছে। অন্য সময় হলে হিয়া আগ্রহ নিয়ে বসে থাকত, কিন্তু আজ তার কিছুই ভালো লাগছে না। হিয়া শাড়ির সেফটি পিনগুলো খুলে একপাশে রাখল। এইখানে থাকতে হবে জানলে জামাকাপড় নিয়ে আসত। এই শাড়ি পরে সে ঘুমাবে কি করে? হিয়া সবে শাড়ির আঁচলটা কাঁধে তুলে শাড়ির প্রান্তভাগ কোমরে গুজে কোমরের দুপাশে হাত দিয়ে দাঁড়াল। অনেক আগের দরজার হওয়ার কারণে একটু ধাক্কায় দরজাটা খুলে গেল। শুভ্রকে রুমে ঢুকতে দেখে হিয়ার চোখ কপালে উঠে গেল। শুভ্র রুমে ঢুকে এক মুহূর্তের জন্যে থমকে হিয়ার দিকে তাকাল। শাড়ির আঁচলটা কাঁধে তোলার কারণে হিয়ার কোমরের অনেকটা দৃশ্যমান হয়ে আছে। শুভ্র দৃষ্টি সরিয়ে হিয়ার দিকে তাকাতেই দেখল হিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। হিয়া গম্ভীর গলায় বলল, আপনি আমার ঘরে কি করছেন? হিয়ার এমন প্রশ্নে শুভ্র ভ্রু কুঁচকে তাকাল, তারপর শীতল কণ্ঠে বলল, তোমার ঘর? আমার ঘর বলতে কিছু নেই। এখন থেকে তোমাকে আমার সাথে আমার ঘরে থাকতে হবে। আমি আপনার সাথে থাকব না, কঠিন গলায় বলল হিয়া। শুভ্রের দৃষ্টি আরও তীক্ষ্ণ হল। সে খাপছাড়া গলায় বলল, ইউ হ্যাভ নো চয়েস। তোমার কাছে একটাই অপশন আছে আর সেটা হচ্ছে আমি। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তোমার জন্যেই ভালো। শেষের দিকটায় সিরিয়াস হয়ে বলল শুভ্র। আপনি আমাকে জোর করবেন? একটা ঢোক গিলে বলল হিয়া। না, জোর করার হলে অনেক আগেই করতে পারতাম। আমি শুধু আমার করা ভুলটা শুধরে নিতে চাইছি, বলেই একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। হিয়ার আরও রাগ হল। একে তো সারাদিন লোকটার কোনো হদিস ছিল না, এখন এসেছে, এসেই কড়া কড়া কথা বলছে তাকে। এতই যখন তাকে নিজের কাছে রাখতে চায় তাহলে তার প্রতি কোনো খেয়াল নেই কেন লোকটার? হিয়া গাল ফুলিয়ে বলল,
আমি আপনার সাথে থাকব না বলে বেরিয়ে যেতে নিল। শুভ্র হিয়ার সামনে এসে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে হিয়ার দিকে তাকাল। হিয়া রেগে পাশ কাটিয়ে চলে যেতে শুভ্র হিয়ার কোমর জড়িয়ে নিজের সামনে এনে দাঁড় করাতেই হিয়া হকচকিয়ে তাকাল। শুভ্র এখনো শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে অকারণেই শিউরে উঠল সে। শুভ্র হাত বাড়িয়ে হিয়ার কোমরে গুজে রাখা আঁচলটা একটানে খুলে ফেলতেই হিয়া চোখ বুজে শুভ্রের শার্টের অংশ খামচে ধরল। শুভ্র খুব স্বাভাবিকভাবেই বলল, এবার যাও। শুভ্রের কথা কর্ণগোচর হতেই হিয়া ফট করে চোখ খুলে তাকাল। তারপর কোমরের দিকে তাকিয়ে শুভ্রের শার্ট ছেড়ে ছিটকে সরে এসে কাঁধের আঁচলটা নামিয়ে দিল। এতক্ষণ সে এইভাবে দাঁড়িয়ে ছিল ভেবেই লজ্জায় লাল হয়ে গেল। রুম থেকে বেরিয়ে যেতে নিবে এমন সময় রিমি ঘরে ঢুকে বলল, তোমরা উপরে কি করছো? নিচে আসো, নিচে অনেক মজা হচ্ছে। হিয়ার এখন রিমিকে দেখলেই রাগ হচ্ছে। একটু যেই দূরে এসেছে সঙ্গে সঙ্গে একেবারে ডাকতে চলে এসেছে। হিয়ার দিকে তাকাতেই হিয়া স্বাভাবিকভাবে বলল, আমি যাব না, আমার ঘুম পাচ্ছে। তুই তো আসবি নাকি, তোর ও ঘুম পাচ্ছে? বলেই শুভ্রের দিকে তাকিয়ে ফিক করে হাসল। শুভ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই নিচে যা, আমি আসছি। শুভ্র যাবে শুনে হিয়া ভ্রু কুঁচকে তাকাল। আচ্ছা, এতক্ষণ ঘুরে এসেছে তাও শখ মিটেনি। রিমি চলে যেতেই হিয়া শুভ্রের দিকে তাকাল। আজ শুভ্রকে সে কোনোভাবেই নিচে যেতে দিবে না মনে মনে ঠিক করে ফেলল। শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে হিয়াকে বিছানায় পা তুলে বসে থাকতে দেখে আর চোখে তাকাল। এতক্ষণ রুমে থাকবে না বলে লাফাচ্ছিল, এখন আবার বিছানায় ভদ্র বাচ্চা হয়ে বসে আছে। হিয়া কি চায় নিজে জানে কি? শুভ্র তোয়ালে দিয়ে মুখ মুছে বের হয়ে যাবে এমন সময় হিয়া হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে শুভ্রের সামনে এসে দাঁড়াতেই শুভ্র ভ্রু কুঁচকে ফেলল। হিয়া শুভ্রের সামনে এসে দাঁড়িয়েছে তো ঠিকই, কিন্তু কি বলে আটকাবে এখনো ভেবে পায়নি। শুভ্র একটা ভ্রু তুলে বলল, কি সমস্যা? হিয়া একটু কেশে বলল, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বলেতেই হিয়া চোখ পিট পিট করে তাকাল। তারপর বলল, কোথায় যাচ্ছেন আপনি? যেখানেই যাই তাতে তোমার কি? তুমি এই ঘরে কি করছো? তোমার রুম খুঁজে পাওনি? শুভ্রের প্রশ্নে হিয়া অপ্রস্তুত হয়ে তাকাল। তারপর চুপ করে রইল। শুভ্র হিয়াকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই হিয়া এইবার দুই হাত মেলে শুভ্রের সামনে এসে দাঁড়াল। শুভ্র হিয়ার এমন পথ আটকে দাঁড়ানোর কারণ খুঁজে পেল না। বিরক্তি নিয়ে হিয়ার দিকে তাকাতেই হিয়া আমতা আমতা করে বলল, আমার খুব খারাপ লাগছে। মাথাটা কেমন করছে? বলেই মাথা ঘুরানোর ভান ধরে পিছনে পড়ে যেতে নিল। শুভ্র হকচকিয়ে উঠে এগিয়ে এসে হিয়াকে নিজের বাহুতে জড়িয়ে ধরল। এতক্ষণ তো ঠিক, হঠাৎ অজ্ঞান হল কিভাবে? আসলে কি অজ্ঞান হয়েছে? শুভ্র চিন্তিত হয়ে হিয়ার মুখের দিকে তাকাল। হিয়া চোখ বন্ধ করে অজ্ঞানের ভান করে আছে। শুভ্র হিয়ার মুখটা তুলে বলল, কি হয়েছে তোমার? হিয়া কোনো সাড়া শব্দ করল না। শুভ্র হিয়াকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তারপর ব্যস্ত হয়ে চোখে মুখে পানির ছিটা দিল কয়েকবার। হিয়াকে ডাকতে লাগল। কিছুক্ষণ পর হিয়া আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই শুভ্র ব্যস্ত হয়ে হিয়ার কাছে এলো। তারপর গাল স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? হিয়া মাথাটা ধরে বলল, জানি না। মাথাটা কেমন জানি করছে। শুভ্র অস্থির হয়ে বলল, আচ্ছা, আমি আসছি। বলেই শুভ্র ব্যস্ত হয়ে বেরিয়ে যেতেই হিয়া মুখ কালো করে উঠে বসল। আরে যাকে আটকে রাখতে এত কষ্ট সে কিনা বেরিয়ে গেল। হিয়া বসে বসে দরজার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ওই শাকচুন্নির সামনে পড়লে যদি আটকে দেয়, যদি আসতে না দিল শুভ্রকে, ভেবেই গাল গাল ফুলিয়ে বসে আছে সে।
শুভ্র পানি আর ওষুধ হাতে ঘরে ঢুকতেই হিয়া হুড়মুড়িয়ে আবার শুয়ে পড়ল। শুভ্র হিয়ার দিকে ওষুধ বাড়িয়ে দিতেই হিয়া হকচকিয়ে তাকাল। কিছু হয়নি, সে শুধু শুধু ওষুধ খাবে কেন? হিয়া শুভ্রের দিকে তাকাতেই শুভ্র ওষুধটা হাতে ধরিয়ে হিয়াকে উঠে বসালো, তারপর অন্য হাতে পানির গ্লাস ধরিয়ে দিল। কি যন্ত্রণা! এমন ডাক্তার জামাই থাকা যে এত বিপদের সেটা কে জানত। এবার এই ওষুধ খেতে হবে তাকে। হিয়া শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি তো, ওষুধ খেতে হবে না। শুভ্র তীক্ষ্ণ চোখে তাকাতেই হিয়া বলল, আচ্ছা খাচ্ছি। ওষুধ খাওয়ার সময় হিয়া আঙ্গুলের ফাঁকে ওষুধটা শাড়ির আঁচলে ফেলে দিয়ে পানি খেয়ে গ্লাসটা শুভ্রকে দিল। শুভ্র গ্লাস হাতে উঠে যেতেই হিয়া ওষুধটা নিচে ফেলে দিল। শুভ্র ফিরে আসতেই টেবিলের একপাশে ওষুধটা চোখে পড়ল তার। তারপর অনেকটা আন্দাজ করে ফেলল সে। শুভ্র এগিয়ে এসে হিয়ার পাশে বসল, তারপর বলল, এবার কেমন লাগছে তোমার? হিয়া ধরা গলায় বলল, অনেকটা ভালো। শুভ্র হাসসূচক মাথা নেড়ে বলল, তাহলে আমি নিচে গেলাম, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়। বলে উঠে যাবে এমন সময় হিয়া শুভ্রের হাত ধরে আটকে দিয়ে বলল, না, আপনি যাবেন না। শুভ্রের কাছে এখন সবটাই পরিষ্কার। কিন্তু হিয়ার এমন অজ্ঞান হওয়ার অভিনয় করার পিছনের কারণটা কি? শুভ্র আস্তে আস্তে হিয়ার দিকে এগিয়ে এসে অন্য পাশে হাত রেখে বলল, নিজেকে তুমি খুব চালাক মনে করো তাই না? এই সব কিসের জন্যে করছ? এই অজ্ঞান হওয়ার অভিনয়টা কি আমাকে আটকানোর জন্যে? এতক্ষণ তো আমার সাথে থাকবে না, এক ঘরে থাকবে না, এখন আবার আমাকে আটকানোর জন্যে এত কিছু করছ? বলতে বলতে শুভ্র হিয়ার একদম কাছে চলে এলো। শুভ্র এত তাড়াতাড়ি সবটা ধরে ফেলবে হিয়া ভাবেনি। হিয়া নিজেকে বাঁচাতে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র হিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আর কোনো অজুহাত দিতে হবে না। তুমি ঠিক কি চাইছ বলতো? হিয়া চোখ পিট পিট করে তাকালো। বুকের ভেতরটায় অস্থিরতা বাড়ছে, হাত পা হিম শীতল হয়ে গেছে। হিয়া চুপ করে রইল। আসলেই তো সে কি চায়? নিজেকে তো কখন এমন প্রশ্ন করেনি সে কোনোদিন। উত্তরটা তো তার জানা নেই। হিয়ার নীরবতায় শুভ্র হাত সরিয়ে এনে বলল, প্রশ্নের উত্তরটা যেদিন দিতে পারবে সেদিন আমাকে আটকে রেখো। বলেই হিয়ার ধরে রাখা হাতের বাঁধন খুলে ফেলতে নিল। কিন্তু হিয়া আরো শক্ত করে শুভ্রের হাত ধরে ফেলল। শুভ্রের বলা এই কথাগুলো কেন জানি তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। হিয়া নিশ্চুপ হয়ে বসে আছে, কিন্তু তার হাতের বাঁধন শক্ত, শুভ্রকে সে যেতে দিবে না। শুভ্র আবারও প্রশ্ন করল, কেন আটকে রাখতে চাও আমাকে? হুম। হিয়া নিজের কোলের দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, জানি না। বলেই কিছুক্ষণ মাথা নিচু করে চুপ থেকে আবার বলল, ওই মেয়ে আপনাকে জড়িয়ে ধরলে আমার ভালো লাগে না। শুভ্র খেয়াল করল হিয়ার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা মুক্ত তার গাল বেয়ে গড়িয়ে শাড়ি ভিজিয়ে দিচ্ছে। কাজের মেয়েটা হিয়াকে ঘর দেখিয়ে দিল। হিয়া ঘরে ঢুকে দরজা আটকে দিল। এই জায়গাটা এতক্ষণ পর্যন্ত খুব ভালো লাগলেও এখন অসহ্য লাগছে তার। হিয়া মুখ কালো করে বিছানায় বসল। রাগে গজগজ করতে করতে ফোনটা হাতে নিয়ে দিবাকে কল করল। এতক্ষণে দিবার বাসায় ফিরে আসার কথা। দিবাকে ফোন দিতেই দিবা ফোন ধরল। হিয়া আজ কেন কলেজে যায়নি সেটা প্রথমে বলল। দিবা দুষ্টু হাসি দিয়ে বলল, বাহ, তাহলে কিছুদিন একসাথে থেকে প্রেম করে ফিরবি। প্রেম? ওই লোকটার সাথে? তোকে তো এখনো বলিনি। কি হয়েছে? একটা মেয়ে ছোট ছোট জামা পরে থাকে আর সুযোগ পেলেই ওনাকে জড়িয়ে ধরে। আমার ভাল লাগছে না, আমি থাকব না এইখানে। হ্যাঁ, চলে আয়। নিজের বরকে শাকচুন্নির কাছে ফেলে চলে আয়। তারপর দখল করে নিবে তোমার বরকে। তখন বুঝবি কেমন লাগে। ভয় দেখাচ্ছিস কেন তুই? আমি এখন কি করব?
তোর জায়গায় থাকলে তো আমি বরকে ঘরের মধ্যে আটকে রেখে বরের সাথে রোমাঞ্চ করতাম, কিন্তু তোকে দিয়ে তো সেসব হবে না। তাই তুই এক বাটি পপকর্ন হাতে নিয়ে এইসব দেখ আর হজম কর। কি করতে হবে আমাকে বল। এইসব আমি হজম করতে পারবো না। অনেক সাহস করে প্রশ্নটা করলে উত্তরে দিবা যা যা বলল সেটা তাকে দিয়ে আসলেই সম্ভব না। এতটা নির্লজ্জ সে হতে পারবে না। দিবার কথায় অপদত হামিলিয়ে ফোনটা রেখে দিল হিয়া। হিয়া চুপচাপ মোহনার পাশে বসে আছে। মোহনা কিছুক্ষণ হলো এসে পৌঁছেছে। সারা বাড়ি লোকজনে হই হই করছে, কিন্তু হিয়া অনেকটা মন মরা হয়ে আছে। অনেকক্ষণ হলো শুভ্রকে আশেপাশে কোথাও সে দেখেনি। ওই মেয়েটাও তো নেই, তাহলে কি দুজনে একসাথে আছে? এতক্ষণে কবার জড়িয়ে ধরেছে শুভ্রকে? ভাবতেই রাগে গজগজ করতে লাগল হিয়া। শুভ্রের তো তার দিকে কোনো খেয়ালই নেই। মনটাই খারাপ হয়ে গেছে তার। এত রাত অথচ লোকটার কোনো খবর নেই। হিয়া মোহনার কাছে নিজের ঘরটা জেনে রুমে ঢুকে দরজা আটকে দিল। বাইরে সবাই গানের আসর বসিয়েছে। অন্য সময় হলে হিয়া আগ্রহ নিয়ে বসে থাকত, কিন্তু আজ তার কিছুই ভালো লাগছে না। হিয়া শাড়ির সেফটি পিনগুলো খুলে একপাশে রাখল। এইখানে থাকতে হবে জানলে জামাকাপড় নিয়ে আসত। এই শাড়ি পরে সে ঘুমাবে কি করে? হিয়া সবে শাড়ির আঁচলটা কাঁধে তুলে শাড়ির প্রান্তভাগ কোমরে গুজে কোমরের দুপাশে হাত দিয়ে দাঁড়াল। অনেক আগের দরজার হওয়ার কারণে একটু ধাক্কায় দরজাটা খুলে গেল। শুভ্রকে রুমে ঢুকতে দেখে হিয়ার চোখ কপালে উঠে গেল। শুভ্র রুমে ঢুকে এক মুহূর্তের জন্যে থমকে হিয়ার দিকে তাকাল। শাড়ির আঁচলটা কাঁধে তোলার কারণে হিয়ার কোমরের অনেকটা দৃশ্যমান হয়ে আছে। শুভ্র দৃষ্টি সরিয়ে হিয়ার দিকে তাকাতেই দেখল হিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। হিয়া গম্ভীর গলায় বলল, আপনি আমার ঘরে কি করছেন? হিয়ার এমন প্রশ্নে শুভ্র ভ্রু কুঁচকে তাকাল, তারপর শীতল কণ্ঠে বলল, তোমার ঘর? আমার ঘর বলতে কিছু নেই। এখন থেকে তোমাকে আমার সাথে আমার ঘরে থাকতে হবে। আমি আপনার সাথে থাকব না, কঠিন গলায় বলল হিয়া। শুভ্রের দৃষ্টি আরও তীক্ষ্ণ হল। সে খাপছাড়া গলায় বলল, ইউ হ্যাভ নো চয়েস। তোমার কাছে একটাই অপশন আছে, আর সেটা হচ্ছে আমি। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তোমার জন্যেই ভালো। শেষের দিকটায় সিরিয়াস হয়ে বলল শুভ্র। আপনি আমাকে জোর করবেন? একটা ঢোক গিলে বলল হিয়া। না, জোর করার হলে অনেক আগেই করতে পারতাম। আমি শুধু আমার করা ভুলটা শুধরে নিতে চাইছি, বলেই একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। হিয়ার আরও রাগ হল। একে তো সারাদিন লোকটার কোনো হদিস ছিল না, এখন এসেছে, এসেই কড়া কড়া কথা বলছে তাকে। এতই যখন তাকে নিজের কাছে রাখতে চায়, তাহলে তার প্রতি কোনো খেয়াল নেই কেন লোকটার? হিয়া গাল ফুলিয়ে বলল, আমি আপনার সাথে থাকব না, বলে বেরিয়ে যেতে নিল। শুভ্র হিয়ার সামনে এসে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে হিয়ার দিকে তাকাল। হিয়া রেগে পাশ কাটিয়ে চলে যেতে শুভ্র হিয়ার কোমর জড়িয়ে নিজের সামনে এনে দাঁড় করাতেই হিয়া হকচকিয়ে তাকাল। শুভ্র এখনো শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে অকারণেই শিউরে উঠল সে। শুভ্র হাত বাড়িয়ে হিয়ার কোমরে গুজে রাখা আঁচলটা একটানে খুলে ফেলতেই হিয়া চোখ বুজে শুভ্রের শার্টের অংশ খামচে ধরল। শুভ্র খুব স্বাভাবিকভাবেই বলল, এবার যাও। শুভ্রের কথা কর্ণগোচর হতেই হিয়া ফট করে চোখ খুলে তাকাল। তারপর কোমরের দিকে তাকিয়ে শুভ্রের শার্ট ছেড়ে ছিটকে সরে এসে কাঁধের আঁচলটা নামিয়ে দিল। এতক্ষণ সে এইভাবে দাঁড়িয়ে ছিল ভেবেই লজ্জায় লাল হয়ে গেল। রুম থেকে বেরিয়ে যেতে নিবে এমন সময় রিমি ঘরে ঢুকে বলল, তোমরা উপরে কি করছো? নিচে আসো, নিচে অনেক মজা হচ্ছে। হিয়ার এখন রিমিকে দেখলেই রাগ হচ্ছে। একটু যেই দূরে এসেছে, সঙ্গে সঙ্গে একেবারে ডাকতে চলে এসেছে।
হিয়ার দিকে তাকাতেই হিয়া স্বাভাবিকভাবে বলল, আমি যাব না। আমার ঘুম পাচ্ছে। তুই তো আসবি নাকি, তোরও ঘুম পাচ্ছে? বলেই শুভ্রের দিকে তাকিয়ে ফিক করে হাসল। শুভ্র কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই নিচে যা, আমি আসছি। শুভ্র যাবে শুনে হিয়া ভ্রু কুঁচকে তাকাল। আচ্ছা, এতক্ষণ ঘুরে এসেছে তাও শখ মিটেনি। রিমি চলে যেতেই হিয়া শুভ্রের দিকে তাকাল। আজ শুভ্রকে সে কোনোভাবেই নিচে যেতে দিবে না, মনে মনে ঠিক করে ফেলল। শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে হিয়াকে বিছানায় পা তুলে বসে থাকতে দেখে আর চোখে তাকাল। এতক্ষণ রুমে থাকবে না বলে লাফাচ্ছিল, এখন আবার বিছানায় ভদ্র বাচ্চা হয়ে বসে আছে। হিয়া কি চায় নিজে জানে কি? শুভ্র তোয়ালে দিয়ে মুখ মুছে বের হয়ে যাবে এমন সময় হিয়া হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে শুভ্রের সামনে এসে দাঁড়াতেই শুভ্র ভ্রু কুঁচকে ফেলল। হিয়া শুভ্রের সামনে এসে দাঁড়িয়েছে তো ঠিকই, কিন্তু কি বলে আটকাবে এখনও ভেবে পায়নি। শুভ্র একটা ভ্রু তুলে বলল, কি সমস্যা? হিয়া একটু কেশে বলল, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বলেতেই হিয়া চোখ পিট পিট করে তাকাল। তারপর বলল, কোথায় যাচ্ছেন আপনি? যেখানেই যাই তাতে তোমার কি? তুমি এই ঘরে কি করছো? তোমার রুম খুঁজে পাওনি? শুভ্রের প্রশ্নে হিয়া অপ্রস্তুত হয়ে তাকাল। তারপর চুপ করে রইল। শুভ্র হিয়াকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই হিয়া এইবার দুই হাত মেলে শুভ্রের সামনে এসে দাঁড়াল। শুভ্র হিয়ার এমন পথ আটকে দাঁড়ানোর কারণ খুঁজে পেল না। বিরক্তি নিয়ে হিয়ার দিকে তাকাতেই হিয়া আমতা আমতা করে বলল, আমার খুব খারাপ লাগছে। মাথাটা কেমন করছে? বলেই মাথা ঘুরানোর ভান ধরে পিছনে পড়ে যেতে নিল। শুভ্র হকচকিয়ে উঠে এগিয়ে এসে হিয়াকে নিজের বাহুতে জড়িয়ে ধরল। এতক্ষণ তো ঠিক, হঠাৎ অজ্ঞান হল কিভাবে? আসলে কি অজ্ঞান হয়েছে? শুভ্র চিন্তিত হয়ে হিয়ার মুখের দিকে তাকাল। হিয়া চোখ বন্ধ করে অজ্ঞানের ভান করে আছে। শুভ্র হিয়ার মুখটা তুলে বলল, কি হয়েছে তোমার? হিয়া কোনো সাড়া শব্দ করল না। শুভ্র হিয়াকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তারপর ব্যস্ত হয়ে চোখে মুখে পানির ছিটা দিল কয়েকবার। হিয়াকে ডাকতে লাগল। কিছুক্ষণ পর হিয়া আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই শুভ্র ব্যস্ত হয়ে হিয়ার কাছে এলো। তারপর গাল স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? হিয়া মাথাটা ধরে বলল, জানি না। মাথাটা কেমন জানি করছে। শুভ্র অস্থির হয়ে বলল, আচ্ছা, আমি আসছি। বলেই শুভ্র ব্যস্ত হয়ে বেরিয়ে যেতেই হিয়া মুখ কালো করে উঠে বসল। আরে যাকে আটকে রাখতে এত কষ্ট সে কিনা বেরিয়ে গেল। হিয়া বসে বসে দরজার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ওই শাকচুন্নির সামনে পড়লে যদি আটকে দেয়, যদি আসতে না দিল শুভ্রকে, ভেবেই গাল গাল ফুলিয়ে বসে আছে সে। শুভ্র পানি আর ওষুধ হাতে ঘরে ঢুকতেই হিয়া হুড়মুড়িয়ে আবার শুয়ে পড়ল। শুভ্র হিয়ার দিকে ওষুধ বাড়িয়ে দিতেই হিয়া হকচকিয়ে তাকাল। কিছু হয়নি, সে শুধু শুধু ওষুধ খাবে কেন? হিয়া শুভ্রের দিকে তাকাতেই শুভ্র ওষুধটা হাতে ধরিয়ে হিয়াকে উঠে বসাল, তারপর অন্য হাতে পানির গ্লাস ধরিয়ে দিল। কি যন্ত্রণা! এমন ডাক্তার জামাই থাকা যে এত বিপদের সেটা কে জানত। এবার এই ওষুধ খেতে হবে তাকে। হিয়া শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি তো, ওষুধ খেতে হবে না। শুভ্র তীক্ষ্ণ চোখে তাকাতেই হিয়া বলল, আচ্ছা, খাচ্ছি। ওষুধ খাওয়ার সময় হিয়া আঙ্গুলের ফাঁকে ওষুধটা শাড়ির আঁচলে ফেলে দিয়ে পানি খেয়ে গ্লাসটা শুভ্রকে দিল। শুভ্র গ্লাস হাতে উঠে যেতেই হিয়া ওষুধটা নিচে ফেলে দিল। শুভ্র ফিরে আসতেই টেবিলের একপাশে ওষুধটা চোখে পড়ল তার। তারপর অনেকটা আন্দাজ করে ফেলল সে। শুভ্র এগিয়ে এসে হিয়ার পাশে বসল, তারপর বলল, এবার কেমন লাগছে তোমার? হিয়া ধরা গলায় বলল, অনেকটা ভালো। শুভ্র হাসসূচক মাথা নেড়ে বলল, তাহলে আমি নিচে গেলাম।
তুমি চুপচাপ ঘুমিয়ে পড়। বলে উঠে যাবে এমন সময় হিয়া শুভ্রের হাত ধরে আটকে দিয়ে বলল, না, আপনি যাবেন না। শুভ্রের কাছে এখন সবটাই পরিষ্কার। কিন্তু হিয়ার এমন অজ্ঞান হওয়ার অভিনয় করার পিছনের কারণটা কি? শুভ্র আস্তে আস্তে হিয়ার দিকে এগিয়ে এসে অন্য পাশে হাত রেখে বলল, নিজেকে তুমি খুব চালাক মনে করো, তাই না? এই সব কিসের জন্যে করছো? এই অজ্ঞান হওয়ার অভিনয়টা কি আমাকে আটকানোর জন্যে? এতক্ষণ তো আমার সাথে থাকবে না, এক ঘরে থাকবে না, এখন আবার আমাকে আটকানোর জন্যে এত কিছু করছো? বলতে বলতে শুভ্র হিয়ার একদম কাছে চলে এলো। শুভ্র এত তাড়াতাড়ি সবটা ধরে ফেলবে হিয়া ভাবেনি। হিয়া নিজেকে বাঁচাতে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র হিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আর কোনো অজুহাত দিতে হবে না। তুমি ঠিক কি চাইছো বলতো? হিয়া চোখ পিট পিট করে তাকালো। বুকের ভেতরটায় অস্থিরতা বাড়ছে, হাত পা হিম শীতল হয়ে গেছে। হিয়া চুপ করে রইল। আসলেই তো সে কি চায়? নিজেকে তো কখন এমন প্রশ্ন করেনি সে কোনোদিন। উত্তরটা তো তার জানা নেই। হিয়ার নীরবতায় শুভ্র হাত সরিয়ে এনে বলল, প্রশ্নের উত্তরটা যেদিন দিতে পারবে সেদিন আমাকে আটকে রেখো। বলেই হিয়ার ধরে রাখা হাতের বাঁধন খুলে ফেলতে নিল। কিন্তু হিয়া আরো শক্ত করে শুভ্রের হাত ধরে ফেলল। শুভ্রের বলা এই কথাগুলো কেন জানি তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। হিয়া নিশ্চুপ হয়ে বসে আছে, কিন্তু তার হাতের বাঁধন শক্ত। শুভ্রকে সে যেতে দিবে না। শুভ্র আবারও প্রশ্ন করল, কেন আটকে রাখতে চাও আমাকে? হুম। হিয়া নিজের কোলের দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, জানি না। বলেই কিছুক্ষণ মাথা নিচু করে চুপ থেকে আবার বলল, ওই মেয়ে আপনাকে জড়িয়ে ধরলে আমার ভালো লাগে না। শুভ্র খেয়াল করল হিয়ার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা মুক্ত তার গাল বেয়ে গড়িয়ে শাড়ি ভিজিয়ে দিচ্ছে। শুভ্রের সামনে নিজের অনুভূতির এমন অভিব্যক্তিতে লজ্জা আর রাগে চোখ ভিজে এসেছে মেয়েটির। হিয়া নিজের কোলের দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, জানি না। বলেই কিছুক্ষণ মাথা নিচু করে চুপ থেকে আবার বলল, ওই মেয়ে আপনাকে জড়িয়ে ধরলে আমার ভালো লাগে না। শুভ্র খেয়াল করল হিয়ার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা মুক্ত তার গাল বেয়ে গড়িয়ে শাড়ি ভিজিয়ে দিচ্ছে। নিজের অনুভূতির এমন বহিঃপ্রকাশে রাগ, ক্ষোভ আর লজ্জায় চোখ ভিজে এসেছে তার। হিয়া পরক্ষণেই চোখের জল মুছে ফেলল। নিজের দুর্বলতা সে কেন দেখাবে? শুভ্র হিয়ার কাছে এসে হিয়ার গাল স্পর্শ করার আগেই হিয়া শুভ্রের হাত সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে ধরবেন না। আপনি যান, নিচে গিয়ে আপনার ওই বন্ধুবিকে জড়িয়ে ধরুন। সেও আপনাকে জড়িয়ে ধরুক। বলেই রাগী চোখে শুভ্রের দিকে তাকাল। শুভ্রের প্রতি হিয়ার এই অভিমানটা তার ভালো লাগছে। কিছু কিছু অভিমান ভাঙাতে ভালোই লাগে। হিয়াকে আপাতত কিছুক্ষণ জ্বালাতে ইচ্ছে করছে তার। শুভ্র নিচের ঠোঁট কামড়ে আরেকটু এগিয়ে এসে হিয়ার দিকে তাকিয়ে চোখে হাসল। হিয়ার রাগ আরও বেড়ে গেল। সকালের রাগ তো জমেছিলই, এখন আবার লোকটা মজা নিচ্ছে। আপনার খুব মজা লাগছে তাই না? রাগে ফুলতে ফুলতে বলল হিয়া। শুভ্র হাত বাড়িয়ে হিয়ার কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, না, একদমই না। বলেই ঠোঁট চেপে ধরল, কারণ শুভ্রের হাসি পাচ্ছে। শুভ্র রিমিকে নিজের ছোট বোনের মতো দেখে। ছোটবেলায় রিমির জন্মের সময় রিমির মা মারা যায়, তখন থেকে রিমির বুঝো হওয়ার আগ পর্যন্ত সাহারা খাতুনই রিমিকে বড় করেন। কিন্তু শুভ্রের সাথে রিমির এই সম্পর্কটাকে হিয়া ভুল বুঝে বসে আছে। ব্যাপারটা যে খুব খারাপ হয়েছে তা না, রাগটা ভালোই লাগছে তার। তার প্রতি মেয়েটা প্রোটেক্টিভ হয়ে উঠেছে। শুভ্রের এমন খাপোছাড়া ভাব দেখে হিয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপনার খুব হাসি পাচ্ছে, তাই না? ঠিক আছে, হাসুন। নিচে গিয়ে হাসুন। ওই মেয়ের সামনে গিয়ে হাসুন। শুভ্র বিছানায় গা হেলিয়ে দিয়ে বলল, উহু, নিচে যেতে ইচ্ছে করছে না এখন।
লোকটার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কি সুন্দর নিশ্চিন্তে শুয়ে পড়েছে। আর সে এইদিকে কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে এই লোকটার জন্যে। নিলজ্জের মতন বলেও দিয়েছে নিজের কথা। আর ইনি হাসছেন। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। হিয়া রেগে বিছানা থেকে নামতে নামতে বলল, ঠিক আছে, আপনি থাকুন। আমিই যাচ্ছি, আপনার সাথে আমি থাকব না, বলে চলে যেতে নিল। শুভ্র হিয়ার হাত ধরে টান দিতেই হিয়া শুভ্রের বুকের উপর এসে পড়ল। হঠাৎ শুভ্রের এমন কাজে হিয়া চমকে তাকাল, কিন্তু পরক্ষণেই নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। শুভ্র এক হাত হিয়ার কোমরের পাশে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি একা একা কি করব? আমার তো তোমাকে লাগবে। আমাকে লাগবে মানে? এতক্ষণ একা একা বাইরে ছিলেন না, তখন তো আমাকে প্রয়োজন হয়নি, এখন আমাকে লাগবে কেন? শুভ্র তীক্ষ্ণ চোখে তাকাল। মেয়েটার ভালোই রাগ হয়েছে। হিয়া সরে যাওয়ার জন্যে হাত ছোড়াছুড়ি করতেই শুভ্র হিয়াকে বিছানার সাথে মিশিয়ে দুই হাত চেপে ধরল। হিয়া চোখ বড় বড় করে তাকাল। শুভ্রের নিঃশ্বাস হিয়ার গলায় আছড়ে পড়ছে। এতক্ষণ শুভ্র যে তার এত কাছে ছিল হিয়া ঠিক সেটা খেয়াল করেনি, কিন্তু এখন তার প্রতিটা ইন্দ্রিয় সে ব্যাপারে সজাগ। হৃদকম্পন যেন ধীরে ধীরে বাড়ছে। শুভ্র তাকিয়ে আছে শীতল দৃষ্টিতে। তারপর হিয়ার একদম কাছে চলে আসতেই হিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো। শুভ্র হিয়ার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমার তোমাকে কেন লাগবে বুঝো না? কথাটা কর্ণগোচর হতেই চোখ বড় বড় করে তাকাল হিয়া। শুভ্রের তপ্ত নিঃশ্বাসে তার সারা শরীর বারে বারে শিউরে উঠছে। হিয়া কিছু বলার আগেই শুভ্র হিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। হিয়া চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে শুভ্রের শার্টের অংশ খামচে ধরল। হঠাৎ শুভ্রের এতটা কাছে চলে আসায় সব রাগ গলে যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। তবে অভিমানটা মনের কোণে জমে আছে। শুভ্র হিয়ার গলা থেকে মুখ সরিয়ে এনে হিয়ার রক্তিম চেহারার দিকে তাকিয়ে একটু হাসল। হিয়া কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুলে শুভ্রের শীতল দৃষ্টির মুখোমুখি হতেই নিচের ঠোঁট ভিজিয়ে মুখ ঘুরিয়ে নিল। শুভ্রের দিকে তাকিয়ে এই হাসি দেখবার সাহস তার নেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকটা কি করতে চাইছে? এইভাবে তাকিয়ে আছে কেন? শুভ্র হিয়ার আরও কাছে এগিয়ে আসছে, সেটা শুভ্রের দিকে না তাকিয়েও হিয়া বুঝতে পারছে। হিয়া চাদরটা শক্ত করে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। শুভ্র হিয়ার এক হাত ছেড়ে দিয়ে মুখের সামনের এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার রাগ এখনো কমেনি। তোমার রাগ কমানোর একটা উপায় আমার কাছে। বলেই আরেকটু কাছে আসতেই হিয়া আর চোখে তাকিয়ে বলল, মানে? কিসের উপায়? হিয়ার মনে সন্দেহ হতেই হিয়া বড় বড় চোখে তাকিয়ে রইল। কিস মি, ইউ উইল ফিল বেটার, ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলল শুভ্র। কথাটা কর্ণগোচর হতেই হিয়া চোখ বড় বড় করে তাকাল। তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, আপনি আপনার মতো নিলজ্জ নই, সরুন। বলেই শুভ্রকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে উঠে পড়ল। শুভ্র চাইলে আটকে রাখতে পারত, কিন্তু হিয়া কি করে সেটাই সে দেখতে চায়। হিয়া শাড়িটা ঠিক করতেই দেখল শুভ্র তার দিকে তাকিয়ে আছে। হিয়া আর চোখে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। কখন আবার এই লোকের মাথায় কি আসে বলে কিনা তাকে কিস করতে? সে কি তার মতন বেহায়া নাকি? কিস করলে রাগ কমে, এইটা আবার কেমন সায়েন্স? লোকটা প্রসঙ্গটাই ঘুরিয়ে নিয়ে হুট করে একদম কাছে চলে এলো। যতবার মনে পড়ছে গা শিউরে উঠছে তার। অসভ্য একটা লোক। তার যা বলার ছিল সবটাই গুলিয়ে ফেলেছে শুভ্রের এমন আচরণে। গাল দুটো দিয়ে তাপ বের হচ্ছে। হিয়া নিচে নেমে একপাশে দাঁড়িয়ে আছে। বড়রা বসে আছে বাঁশের তৈরি বেঞ্চে। ছোটরা সবাই গোল হয়ে বসেছে নিচে।
বাড়ির এই উঠানটায় আলো জ্বালিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আরমান, শুভ্রের এক কাজিন গিটার হাতে গান গেয়ে যাচ্ছে। গানটা যেন পুরো পরিবেশটা রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে। হিয়া একপাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গানটা অনুভব করছে। শুভ্র আস্তে করে সিঁড়ি বেয়ে নামছে। হিয়াকে দেখে থেমে দাঁড়াল। বকুলের মালা শুকাবে, রেখে দেব তারই সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো নাকো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম। শুভ্র নিঃশব্দে পা ফেলে হিয়ার কাছে এগিয়ে এসে হিয়ার কানের কাছে ঠোঁট এনে বলল, সরি। শুভ্রের কণ্ঠে হিয়া হকচকিয়ে তাকাল। শুভ্র তাকে সরি বলছে? হিয়ার মুখ হা হয়ে গেল। শুভ্র এগিয়ে এসে হিয়ার গালে কিস করতেই হিয়া চোখ পিট পিট করে তাকাল। লোকটা সবার সামনে কি করছে? হিয়ার অবিশ্বাস্য লাগছে। গানের সুরে সুর মিলিয়ে শুভ্র ঠোঁটে হাসি রেখে 2 লাইন হিয়ার চোখের দিকে তাকিয়ে গাইল। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। হিয়া বিমোহিত হয়ে শুনছে। এই রাগী ডাক্তার গান গাইতেও জানে, তাও আবার এত সুন্দর। শুভ্র আস্তে আস্তে পা ফেলে সবার মাঝে গিয়ে বসল আর গানটায় আয়মানের সাথে গলা মেলাতেই চারদিকটা যেন অসম্ভব এক ভালো লাগায় ভরে গেল। শুভ্রের প্রতি মুগ্ধতা আরও বেড়ে গেল তার। লোকটা এত সুন্দর গাইতে পারে। বাতাসে যেন সত্যি আজ বকুলের সুগন্ধ পাচ্ছে সে। মুগ্ধ যে আজ একা হিয়া হয়েছে তা না, উপস্থিত সবাই শুভ্রের এইভাবে গান গাওয়ায় মণিমুগ্ধ। সেই যখন কলেজে থাকত তখন গাইত। শুভ্রের মা হঠাৎ শুভ্রের এই গান গাওয়ার কারণটা ধরে ফেললেন হিয়াকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে। তার ঠোঁটেও হাসি চলে এলো। হিয়া একরাশ ভালো লাগা নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে। কিন্তু কিছু দূরে রিমিকে দেখেই হিয়ার মুখের হাসি চলে গেল। হিয়া এগিয়ে এসে শুভ্রের পাশে বসে পড়ল। মেয়েটাকে সে শুভ্রের আশেপাশেও আসতে দিবে। এই বদমাইশ ডাক্তারের প্রতি এখন তার অধিকারবোধ আরও বেড়ে গেছে। গানের শেষের দিকে ছোট, বড়, বুড়ো সবাই কণ্ঠ মিলিয়ে গাইলেও শুভ্র শেষের 2 লাইন হিয়ার দিকে তাকিয়ে থেকে গাইল। যেন এই 2 লাইন শুভ্র শুধু হিয়ার জন্যেই গাইছে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। হিয়ার মুগ্ধতা আরও বাড়ল। শুভ্র গানের শেষে হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের চোখ সরিয়ে নিল। ঠোঁটের কোণে হালকা একটু হাসির ঝিলিক। হিয়ার বুকের ভিতরটা অস্থির হয়ে উঠল। অন্যরকম এক আনন্দে চোখমুখ জল জল করছে হিয়ার। শুভ্র কি তার মনের কথাগুলো গানের লাইনে অভিব্যক্ত করল? হিয়া ঠোঁট কামড়ে নিজের অনুভূতিগুলো সকলের আড়াল করতে চাইছে। শুভ্রের এই কাজগুলোর জন্যেই এই চশমা পরা ছেলেটার প্রতি সে এত দুর্বল। সব কিছুর মূল্যেই হিয়া এই শুভ্রনীল আহমেদকেই চায়। হিয়ার ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করল সে। সঙ্গে সঙ্গে হিয়া হুড়মুড়িয়ে উঠে পড়ল। সে ঘরে এলো কখন? কাল রাতে তো সে গানের আসরে সবার সাথে ছিল। তারপর যদিও হালকা ঘুম ঘুম পেয়েছিল তার, তাহলে কি ঘুমের মাঝে হেঁটে হেঁটে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়েছে সে? না, এটা আবার কি করে সম্ভব? হিয়ার নিজের মাথার চুল শক্ত করে টেনে ধরল। সে এই ঘরে এলো কি করে? শুভ্র তাকে এনেছে? শুভ্র কোথায়? না, তাহলে আশেপাশে তো শুভ্র থাকত। কোথাও তো নেই। হিয়ার অস্থিরতা বাড়ল। দেওয়ালের ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল। 9:30 বাজে। হায় আল্লাহ, এতক্ষণ সে ঘুমিয়েছিল। হিয়া গায়ের উপর থেকে চাদরটা সরাতেই দেখল শাড়ির আঁচলটা জায়গায় নেই, সরে আছে একপাশে। হিয়ার বুকের ভিতরটা ধুক করে উঠল। সে কি সারা রাত এইভাবে ছিল? শুভ্র কি তাকে এইভাবে ছি? কাল রাতে এসে তো সেফটি পিনগুলো খুলে রেখেছিল সে,
না হলে আজ এমন দিনের মুখোমুখি হতে হতো না। হিয়া আঁচলটা ঠিক করে বিছানা থেকে নেমে পড়ল। তারপর চট জলদি ফ্রেশ হয়ে নিচে নামল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই খাবারের গন্ধে তার খিদে পেয়ে গেল। মনে হচ্ছে ঘি ভাজা পরোটা বানাচ্ছে। কিন্তু খাওয়ার কথা পরক্ষণেই মাথা থেকে ঝেড়ে ফেলল, কারণ যতক্ষণ না সে জানতে পারছে সে ঘরে গেল কিভাবে ততক্ষণ পর্যন্ত কোনো খাবারই তার হজম হবে না। হিয়া কিচেন ঘরে ঢুকতেই মোহনাকে দেখল। সেখানে রিমি, নিধি আরও অনেকেই ছিল। তারা সবাই কিছু একটার ফর্দ বানাচ্ছে মনে হল। হিয়া এগিয়ে আসতেই রিমি হেসে বলল, রাতে ভালো ঘুম হয়েছে তো? এই কথা শুনে উপস্থিত সবাই মুচকি হাসলেও মোহনা কড়া চোখে তাকাল। হিয়া হতবুদ্ধির মতো হাস্যচোখ মাথা নাড়ল। কারণ রিমির প্রশ্নে তার মনে হয়েছে এরাই হয়তো তাকে রুমে রেখে এসেছে। এমনিতেও সে কুম্ভকর্ণের মতন ঘুমায়, তার জন্যেই হয়তো এরা হাসছে। এর মাঝে আরেকজন বলল, সেটা তো আমরা কাল রাতেই বুঝেছি। হিয়া চোখ পিট পিট করে তাকাল। মানে? কাল রাতে কি বুঝে ফেলেছে? এটাও কি কোনো রসিকতা ছিল নাকি? হিয়া প্রসঙ্গ বদলে বলল, তোমরা কি করছো? মোহনা হেসে উঠে বলল, আজ দুপুরের বাড়ির সব ছেলেরা মিলে রান্না করবে আমাদের জন্যে। বেড়াতে এসে প্রতিবেলা আমরা কেন খেটে মরব? কথা শেষে নিধিকে ফর্দটা দিল। নিধি ফর্দটা হাতে নিয়ে চোখ মেরে বলল, সবাইকে আজ কাঁদিয়ে ছাড়ব, বুঝলে? মোহনা উঠে দাঁড়িয়ে বলল, হিয়া আমার সাথে আয়। আর এই বাচ্চা পার্টি আমার পারমিশন ছাড়া যদি কোনো পাকনামি করেছ তো খবর আছে। মোহনা হিয়াকে নিয়ে বেরিয়ে আসতে আসতে বলল, তোমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে? হিয়া চোখ পিট পিট করে তাকাল, কিন্তু কিছু বলল না। হঠাৎ এমন প্রশ্নের উত্তরে কি বলা যায়? সেটা নিয়েই সে ইতস্তত বোধ করল। হিয়াকে চুপ করে থাকতে দেখে মোহনা হেসে উঠে বলল, কালকে দেখে তো মনে হলো সব ঠিকই আছে। ঘুম ভাঙ্গবে দেখে কোলে করে রুমে নিয়ে গেল। বাহ, আমার ভাই দেখি তোমার ভালোই খেয়াল রাখছে। হিয়া চুপ করে আছে। মনে মনে ভালো লাগছে, কিন্তু রুমে নিয়ে গেল মানে কি? মেয়েগুলো কি তাহলে এই কারণে হাসছিল? শুভ্র তার সাথে এক ঘরে ছিল। তার মানে কি শুভ্র তাকে কোনোভাবে তাকে ওই অবস্থায় দেখেছে? হিয়া একটা ঢোক গিলল। বাহ হিয়া, কি ঘুম রে তোর! একটা মানুষ সারারাত তোর সাথে এক ঘরে ছিল অথচ তুই টেরি পেলি না। কুম্ভকর্ণও তো দেখি ফেইল তোর কাছে। হিয়া রুমে বসে আছে। নিচে থাকতে ভালো লাগছে না, সবাই কিভাবে কিভাবে যেন তার দিকে তাকাচ্ছে। হিয়ার বারে বারে খালি মনে হচ্ছে সকলের এই ঘটনা হয়তো তাদের জানা। এদিকে শাড়ি জিনিসটার প্রতি যত ভালো লাগা ছিল তার সঙ্গে এখন ভয় জিনিসটাও যুক্ত হয়েছে। তার শাশুড়ি একটা শাড়ি দিয়ে গেছে। এত পাতলা শাড়ি বানানোর কি দরকার ছিল? আজব। আর তার শাশুড়িই বা এমন শাড়ি পেল কোথায়? হিয়া রুমে বসে ভয়ার্ত দৃষ্টিতে শাড়িটার দিকে তাকিয়ে আছে। এমন পাতলা শাড়ি সে কিভাবে পরবে? এইটা পরলে তো সবই বোঝা যাবে। কি যন্ত্রণা! হিয়া আর কোনো উপায় না পেয়ে শাওয়ারে ঢুকল। মাথা থেকে সকালের ঘটনাটা সে কিছুতেই দূর করতে পারছে না। গোসল শেষে হিয়া দেখল সে তোয়ালে আর শাড়ি দুটোই ভুলে গেছে আনতে। এইবার কি হবে? অন্যমন ছিল তাই হয়তো খেয়াল করেনি। এবার সে কি করবে? কি এক যন্ত্রণা! এইবার সে কি করবে? হিয়া আস্তে করে দরজাটা অল্প খুলে পুরো রুমটায় চোখ বুলিয়ে নিতেই দেখল শুভ্র বিছানায় ফোন হাতে বসে আছে। হিয়া সঙ্গে সঙ্গে সজোরে দরজাটা বন্ধ করে দিল। হঠাৎ এমন আওয়াজে শুভ্র ভ্রু কুঁচকে ওয়াশরুমের দিকে তাকাল। ভিতরে কি যুদ্ধ চলছে? হিয়া মাথায় হাত দিল। এইবার কি হবে? শুভ্র তো ঘরেই আছে। একবার বলে দেখবে? যদি না দেয়?
কি হবে তার? এই ওয়াশরুমে কি জীবন পার করতে হবে তার? ঠান্ডায় তো হাত পা বরফ হয়ে গেছে তার। প্রচুর ঠান্ডা লাগছে। হিয়া উপায় না পেয়ে আস্তে করে দরজা খুলে মুখটা একটু বের করে আবার উকি দিল। শুভ্র হিয়াকে এমনভাবে উকি দিতে দেখে বলল, কিছু কি লাগবে? এভাবে ভেজা বিড়াল হয়ে আছো কেন? হিয়া কাপা কাপা গলায় বলল, শাড়ি আর তোয়ালেটা একটু দিবেন? শুভ্র এদিক ওদিক তাকিয়ে দেখল। বিছানার একপাশে তোয়ালে আর শাড়ি রাখা। শুভ্র শাড়িটা হাতে নিয়ে এগিয়ে এসে সেগুলো বাড়িয়ে দিতেই হিয়া হাত বের করে নিয়ে নিল। শুভ্র এত সহজে দিয়ে দিবে সেটা সে ভাবেনি। হিয়া চটজলদি তোয়ালে দিয়ে মাথা মুড়িয়ে নিল। ব্লাউজটা পরে যেই শাড়িটা হাত বাড়িয়ে নিতে যাবে পিচ্ছিল শাড়িটা গড়িয়ে পড়ে গেল পানি ভর্তি বালতিতে। হিয়া সঙ্গে সঙ্গে একটা চিৎকার করল। হিয়ার হঠাৎ এমন চিৎকারে শুভ্র ব্যস্ত হয়ে উঠে দাঁড়াল। তারপর একটু এগিয়ে এসে দরজায় নক করে বলল, ঠিক আছো? হিয়া উত্তর দিল না। সে শাড়িটা তুলতে ব্যস্ত। শুভ্র আবার নক করে হিয়াকে কয়েকবার ডাকল। হিয়া কাঁদো কাঁদো গলায় বলল, শাড়িটা একদম ভিজে গেছে, এইবার আমি কি পরব? তুমি ঠিক আছো? উত্তরে শুভ্র আবার প্রশ্ন করল। কিন্তু ইতিমধ্যে হিয়া কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করেছে, আমার সাথেই এইসব হতে হয়। সব কিছুতে একটা না একটা ঘাপলা থাকতেই হবেই। শাড়িটা তো পরে গেল, এইবার আমি কি করব? আমার কি হবে? শুভ্র বাহির থেকে ধমক দিয়ে বলল, হিয়া জাস্ট শাট আপ। দরজা খোলো। হিয়া ভ্রু কুঁচকে বিলাপ থামিয়ে বলল, কেন? দরজা খুলব কেন? আমি খুলতে বলেছি। জলদি করো, আদারওয়াইজ এই দরজা আমি একটা ধাক্কা দিলেই খুলে যাবে। সো ডু ইট ফাস্ট। শুভ্রের এমন হুমকিতে হিয়া লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। এমন একটা অবস্থায় এই লোকটা হুমকি দিচ্ছে। অসভ্য একটা ডাক্তার। হিয়া অল্প একটু দরজা খুলে মুখটা বের করতেই শুভ্র নিজের শার্টটা খুলে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা পরে জলদি বের হও। হিয়া আর চোখে একটু শুভ্রের দিকে তাকিয়ে শার্টটা নিয়ে নিল। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল এতটা না। এমন হুটহাট হুমকি দিয়েই মেজাজ খারাপ করে দেয়। হিয়া শার্টটা পরে আরও বিপদে পড়েছে মনে হচ্ছে। কাঁধ থেকে পড়ে যাচ্ছে বারবার। গলাটা এত বড়। এইভাবে বের হবে? কথাটা ভাবতেই শুভ্র আবার নক করল। হিয়ার কাছে আর কোনো উপায় নেই, এইভাবেই বের হতে হবে। শুভ্র দরজা খোলার শব্দ পেয়ে তাকাতেই দেখল হিয়া ভেজা শাড়িটা হাতে নিয়ে গুটিসুটি মেরে বের হয়েছে। হিয়া বের হয়ে শুভ্রকে এমন খালি গায়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে গেল। হিয়া বড় বড় পা ফেলে বারান্দায় চলে এলো। শাড়িটা শুকাতে দিতে হবে। শাড়িটা শুকিয়ে গেলেই সে বেঁচে যায়। বারান্দার রেলিংগুলো অনেক উঁচু, তাই নিচ থেকে তেমন কিছু দেখা যায় না। এইটা একটা স্বস্তির বিষয়, তাকে এমন অর্ধেক শার্ট আর অর্ধেক পেটিকোটে কেউ দেখবে না। কিন্তু বিরক্তির ব্যাপার হচ্ছে দড়িটা একটু বেশি উঁচুতে, বলতে গেলে তার নাগালের বাহিরে। শতবার লাফিয়েও কাজ হয়নি। শুভ্র এমন ধূপ ধাপ লাফানোর শব্দ শুনে এগিয়ে আসল। তারপর বুকের কাছে হাত ভাঁজ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। হিয়া কি সত্যি ভাবছে এইভাবে লাফিয়ে লাফিয়ে সে দড়ির নাগাল পাবে? হিয়া রীতিমতো হাঁপিয়ে গেছে। এত উঁচুতে দড়ি টাঙিয়েছে কে? এইটা নির্ঘাত মইয়ের সমান লোক ছিল। হিয়ার বিরক্তি আরও বাড়ল যখন দেখল শুভ্র একপাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। হিয়া ভ্রু কুঁচকে বলেই ফেলল, এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? একটু হেল্প করতে পারছেন না? শুভ্র কোনো জবাব দিল না। হিয়া আর চোখে তাকিয়ে আবার দড়িটা ধরার জন্যে চেষ্টা করতে লাগল। শুভ্র এগিয়ে এসে হিয়ার কোমর ধরে উপরে তুলতেই হিয়া হকচকিয়ে তাকাল। হিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলল, কি হলো, তাকিয়ে আছো কেন? আপনি আমাকে নামান।
আমি এইভাবে কাপড় দিতে পারবো না। নামান আমাকে, আমি পড়ে যাব। বলেই নামতে চেষ্টা করল। শুভ্র আরো শক্ত করে ধরতেই শিউরে উঠল হিয়া। হিয়া চোখ মুখ খিচে অপ্রস্তুত হয়ে বলল, নামান আমাকে, লোকে দেখবে তো। সেটা আমি বুঝব। তোমাকে যেটা করতে বলেছি করো। কঠিন গলায় বলল শুভ্র। শুভ্রের কণ্ঠ শুনেই মনে হচ্ছে শুভ্র তাকে নামবে না। হিয়া চটজলদি শাড়িটা মেলে দিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার নামান আমাকে। শুভ্র হিয়াকে আস্তে করে নামিয়ে নিজের সামনে দাঁড় করাতে হিয়া খেয়াল করল তার কাঁধের দিকে শার্টটা সরে গিয়েছে। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে গলার কাছে শার্ট শক্ত চেপে ধরল। তারপর শুভ্রের দিকে তাকিয়ে দেখল শুভ্র ঠোঁট চেপে হাসছে। শুভ্র হিয়ার কোমর ধরে আরেকটু কাছে আনতেই হিয়ার বুকের ভিতরটায় ধুক ধুক শুরু হয়েছে। শুভ্র হিয়ার মুখের সামনে এসে ফিসফিসিয়ে বলল, আই থিংক আজকের দিনটা বড্ড বেসামাল, সবকিছু তো আমারই ফেবারে। ইভেন তোমার পরে থাকা আমার এই শার্টটাও। চলবে।